পরশুদিন ক্রিস ওকস যে ব্যাপারটা করেছেন এটা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে। ঘটনাটা তো আপনারা মোটামুটি জানেন যে ওকস শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে 4টা ডেলিভারি অফ স্পিন করছেন। এখন ক্রিস ওকস খুব বাধ্য হয়ে ঘটনাটা ঘটাইছেন। ওই দিন দিনের শেষে হঠাৎ করে মেঘ আসায় আলো কমে গেছিল। তা আলো কমে গেলে ব্যাটসম্যানের যেটা অধিকার আছে আম্পায়ারের বলা যে লাইট চেক করার জন্য, লাইট মিটার একটা সার্টেন লেভেলের নিচে যদি শো করে তখন আম্পায়ার এই ডিক্লেয়ার দিতে বাধ্য হন যে এই মুহূর্তে বোলিং করলে সেটা স্পিন করা যাবে, পেস করা যাবে না, কারণ পেস বল জোরে আসে দেখা যায় না কম আলোতে। তো সেই আইনের গেড়াকলে পড়ে ওই সময় ইংল্যান্ডকে জানানো হলো যে ক্রিস ওকস আর পেস ডেলিভারি করতে পারবেন না বাকি 4টা। এখন আইন অনুযায়ী কি করা যেত? আইন অনুযায়ী করা যেত হচ্ছে ওকস কোনো একটা অজুহাত দিয়ে মাঠ ছেড়ে চলে যেতেন। তখন অন্য কেউ, উনি মাঠে থাকা অবস্থায় কিন্তু ওই 4 ওভার ওই 4 বল অন্য কেউ করতে পারবে না। সেক্ষেত্রে ওনাকে একটা কিছু অজুহাত দিয়ে মাঠ ছেড়ে যেতে হতো, যে অসুস্থ লাগতেছে বা কিছু বলে, তখন অন্য কেউ ওই 4 বল করতো স্পিন দিয়ে। আর একটা করা যেত হচ্ছে, যেটা করা হয়েছে সেটা হচ্ছে ওকসকেই স্পিন করতে হতো। তো ওকস ওই 4 বল অফ স্পিন করছেন, যেটা নিয়ে প্রচুর হইচই হচ্ছে, ভিডিও শেয়ার হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে। কিন্তু এই ডামাডোলে আমি দেখলাম যে এর আগে পরে যে আসলে অনেক পেসার প্রয়োজনে এরকম চাপে পড়ে না, প্রয়োজনে স্পিন বল করছেন, এটা কেমন হারায় যাচ্ছে। তো ইন্টারন্যাশনাল গল্পটা না করি, ইন্টারন্যাশনালেও এই ঘটনা ঘটছে বিভিন্ন সময়। আমরা একটু আমাদের দেশের গল্প করব। তার আগে একটা জিনিস বলি যে পেসার থেকে স্পিনার হয়ে যাওয়ার ঘটনা কিন্তু পৃথিবীতে কম না। লিজেন্ডারি সব স্পিনার পেসার থেকে ক্যারিয়ারের শুরুতে পেসার ছিলেন, একটা সার্টেন পর্যায়ে এসে স্পিনার হয়েছেন। তো এইটা একটু জমায়ে রাখলাম আপনাদের জন্য, একটু মজা জমায়ে রাখলাম। একবারে শেষ করব হচ্ছে আমাদের দেশের একজন সর্বকালের সেরা স্পিনার, রীতিমতো মানে স্বীকৃত ক্রিকেটের ম্যাচ চলা অবস্থায় নিজেকে পেসার থেকে বদলায় স্পিনারে পরিণত করছেন। সে গল্পটা বলবো। তার আগে একটু বলি যে আমাদের দেশে বিভিন্ন সময়ে কিভাবে পেসাররা স্পিন বল করছেন। তার ভিতরে সবচেয়ে বড় উদাহরণ যেটা আমি দেই সেটা হচ্ছে আমার নিজের চোখে দেখা ঘটনা, এই জন্য এটা বেশি বলি। সেইটা হচ্ছে গল্পটাই পুরোটা বলি। খুলনায় ছিল ম্যাচটা, খুলনা ভার্সেস চিটাগাং। ওটা শিরোপা নির্ধারণী ম্যাচ ছিল, জাতীয় ক্রিকেট লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ, 3 দিনের ম্যাচ, থার্ডের লাস্ট সেশন চলতেছে। দেখেন এক্সাক্ট স্কোর মনে নাই যে কোন দল কত করছিল, কি মনে নাই। তবে এটুকু মনে আছে যে নাফিস ইকবাল চিটাগাং এর ক্যাপ্টেন, নাফিস ইকবালের টিম যদি শেষ সেশন পার করে দিতে পারে তাহলে চিটাগাং চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর যদি শেষ সেশনে চিটাগাং এর 5 উইকেট বাকি ছিল, ওই 5 উইকেট তুলে নিতে পারে খুলনা, তাহলে খুলনা চ্যাম্পিয়ন হয়ে যাবে। মানে ড্র হলেও চিটাগাং চ্যাম্পিয়ন। ফলে খুলনা একদম সর্বশক্তি নিয়ে ঝাঁপায় পড়ছে যে চ্যাম্পিয়ন তাদের হতেই হবে, 5 উইকেট তুলে নিতে হবে। তখনকার খুলনা তো আপনি কল্পনা করতে পারতেছেন যে তখনকার খুলনা, যে সময়ের গল্প করতেছি সে সময় খুলনা হচ্ছে, এটা সম্ভবত 2006-07 ঘটনা। 2006-07 খুলনা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে স্টারডাস্টের টিম। মানে কে নাই সেই দলে? সাকিব, রাজ্জাক, সুমন ভাই, হ্যাঁ 6-07 সুমন ভাই খেলতেছে, মাশরাফি, তারপরে রাসেল, তারপরে মুরাদ খানের কথা বোধহয় আপনারা ভুলে গেছেন। অনেকে, সবার নাম আমি এখন আর মনেও করতে পারতেছি না। ইমরুল ছিল। তো আমরা দেখতেছি কি যে ওই শেষ সেশনের, আমি ওই ম্যাচটা কাভার করতে গেছিলাম, যে শিরোপা নির্ধারণী ম্যাচ, তো ফলে এটা কাভার করতে হবে। তো শেষ সেশনের প্রায় 5-6 ওভার হয়ে গেছে, একটা উইকেট পড়ে না। এখন খুলনা টিম খুব অস্থির হয়ে গেছে। হঠাৎ করে দেখলাম যে ওরা 5-6 ওভার করার পরেই, বল তখনও নতুন, ওই হঠাৎ করে বা সব ফিল্ডারদের দিয়ে ব্যাটসম্যানদের ঘিরে ছাতা বানায় ফেলছে। বোঝাই যাচ্ছে যে কোনো একজন স্পেশালিস্ট স্পিনার বল করবে, বল করে চেষ্টা করবে যে একদম এবার আর কি অল আউট খেলবে খুলনা, কারণ ছাতা বানায় ফেলছে। ফলে ব্যাটসম্যান ইচ্ছা করলে উপর দিয়ে মেরে দিতে পারবে, তো মারুক, ওই যে প্রলুব্ধ করবে, প্রলুব্ধ করার জন্য ছাতা বানাইছে। এখন আমরা ধরে নিছি যে হয় সাকিবরে বল দিবে, না হলে রাজ্জাকরে দিবে, আর না হলে মুরাদরে দিবে। আপনারা মুরাদরে মনে করতে পারবেন কিনা, এরকম ক্রুশিয়াল মুভমেন্টে বাহাতি স্পিনার হিসেবে মুরাদ অসাধারণ ছিল। ফলে আমি ধরে নিছি যে মুরাদই আসবে এটাকে। ও তাকায় আসি, হঠাৎ করে দেখি কি রান আপ মারতেছে মাশরাফি, ক্যাপ খুলে আম্পায়ারের হাতে দিয়ে রান আপ মারতেছে মাশরাফি।
মানে আমরা যে কয়জন ওখানে বসা ছিলাম, আমার মনে আছে সঞ্জয় শাহ পিয়াল এখন সমকালের স্পোর্টস এডিটর। পিয়াল আমার মানে বাল্যবন্ধু টাইপের, আমরা একসঙ্গে ক্যারিয়ার শুরু করছিলাম। আমি ছিলাম, পিয়াল ছিল ওই ম্যাচটায়। ম্যাচ রেফারি ছিলেন রকিবুল ভাই। রকিবুল ভাইয়ের কাছাকাছি আমরা বসা ছিলাম। তো রকিবুল ভাইও খুব তাজ্জব। রকিবুল ভাই বলতেছেন, আরে কৌশিক স্পিন করবে, দুর্দান্ত ব্যাপার। রকিবুল ভাইও এসে সামনে এসে রেলিং এর কাছে দাঁড়ালেন। আমি কি করলাম, আমার ফটোগ্রাফার ছিল ওখানে মাঠে, আমি দ্রুত তারে ফোন দিলাম যে আপনি মাঠ ছাড়েন, আপনি দ্রুত প্রেস বক্সের ছাদে ওঠেন। প্রেস বক্সের ছাদে উঠে ওপর থেকে ছবি নেবেন যে মাশরাফি বল করতেছে এবং ছাতার মতো ফিল্ডিং আছে, মানে ব্যাটসম্যানরা ঘিরে ধরে। তো মাশরাফি বল করা শুরু করলো, প্রথম ওভারে উইকেট পেয়ে গেল, অফ স্পিন করলো এবং মাশরাফি বোধহয় 5-6 ওভার বল করে 3 উইকেট তুলে নিল। দুর্ভাগ্যজনক ভাবে পরে একেবারে খুলনার ওই যে চিটাগাংয়ের শেষের দিকে একটা জুটি জমে গেল এবং ওটা একদম দিন শেষ করে ফেললো। রকিবুল ভাই বোধহয় 5 ওভার না কত এক্সটেনশন দিয়েছিলেন, তারপরও খুলনার চিটাগাংরে অল আউট করা যায় নাই। চিটাগাং সম্ভবত চিটাগাং চ্যাম্পিয়ন হয়ে গেছিল। সবকিছু তো ঠিকঠাক মনে পড়ে না, কিন্তু মাশরাফি যে 3 উইকেট পাইছিল ফার্স্ট ক্লাস ক্রিকেটে একটা ম্যাচে অফ স্পিন বল করে, এটা মনে আছে। এবং ওই দিনই আমি আসলে এর আগে পরেও তো শুনছি যে পেসাররা বিভিন্ন সময় জামাল সিনার যেমন রঞ্জি ট্রফিতে বেশ লম্বা স্পেলে অফ স্পিন করছিলেন বলে জানতাম। তো ওই দিনই আমার একটা চান্স যে যখনই শুনি পেসাররা বল করে তখনই অফ স্পিন করে, এটা কারণ কি? তো ওই দিনই মাশরাফির ইন্টারভিউ নিলাম। আমার মনে পড়ে তখন, হ্যাঁ, প্রথম আলোতে অল্প স্বল্প নামে একটা ছোট ইন্টারভিউ ছাপা হতো, প্রতিদিন ছাপা হতো। এই ইন্টারভিউটা ছিল দিনের কোনো একটা উল্লেখযোগ্য ঘটনা নিয়ে। ওই দিন সম্ভবত মাশরাফির অল্প স্বল্প করছিলাম, বিষয় ছিল এই অফ স্পিন নিয়ে। তো ওইখানে একটা জিনিস জানতে চাইছিলাম যে এই সব পেস বোলাররা স্পিন করতে গেলে অফ স্পিন কেন করে? তো বললো যে প্রথমত হচ্ছে অফ স্পিন করাটা মানুষের খুব ন্যাচারালি সোজা। সে বোলার হোক, পেস বোলার হোক, ব্যাটসম্যান হোক, যে কাউরে যে কোনোদিন বল করে না, তারে যদি আপনি বল করতে দেন, সে ন্যাচারালি প্রথম যে কাজটা করবে অফ স্পিন করবে। কারণ লেগ স্পিন তো প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, জায়গা মতো বলটা ফেলা, মানে টার্ন করান বা না করান, জায়গা মতো বল তো ফেলতে হবে। ফলে ওইটা লাইন লেন্থ ঠিক রাখার একটা ব্যাপার আছে, কিন্তু অফ স্পিন ন্যাচারালি যে কোনো মানুষ করতে পারে। ফলে অফ স্পিন করার এটা একটা কারণ। আরেকটা বড় কারণ হচ্ছে মাশরাফি যেটা বললো যে আমরা যারা পেসার, তারা একটা জিনিস হচ্ছে যে তারা অফ কাটার কম বেশি মারে। আর আপনারা তো জানেন যে বাংলাদেশে প্রথম কাটার জিনিসটা সাকসেসফুলি আমদানি করছিল মাশরাফি। ফলে মাশরাফি কাটার স্পেশালিস্ট তখন। যদিও মানে আমার এই ব্যাপারটা খুব হাস্যকর মনে হয় যে যখন মুস্তাফিজ বাংলাদেশে আসলো তখন বলা হলো মুস্তাফিজের আগে নাকি বাংলাদেশে কোনো কাটার বিশেষজ্ঞ আসে নাই। মানে হিস্ট্রিতে কিভাবে গুলে খেয়ে ফেলাই আমরা। মাশরাফি তার ক্যারিয়ারের একটা বড় অংশ কাটার করে কাটাইছে এবং সৈয়দ রাসেল খুব দারুণ কাটার করতো। তারপরে আপনারা ভুলে গেছেন শরীফের কথা। শরীফ দুর্দান্ত কাটার করতো এবং শরীফ কিন্তু রিভার্সও করাইতো দুর্দান্ত। আমরা তো ইতিহাস খাইয়ে ফেলাই, সেই জন্য শরীফের কথা, মাশরাফির কথা ভুলে গেছি। মাশরাফি তো মনে আছে, শরীফের কথা সবাই ভুলে গেছে। তো যাই হোক, প্রসঙ্গে থেকে বদলে যাচ্ছি। মাশরাফি ওদিন আমার বলছিল যে আমি যেহেতু দাদা অফ কাটার করতে পারি, তো অফ কাটারটা কি? অফ কাটারটা তো কাইন্ড অফ স্পিন। অফ কাটারটা কিন্তু স্পিন, এটা মাথায় রাখেন। পরে দরকার আরেকদিন আরেকটু বড় করে বুঝায় বলবো যে ওইটাও ওই বলটারে টার্ন করায়। পেসার বলটারে একটা টার্ন করায়, নট সুইং। এই টার্নটা যে করায় সে তো আসলে আঙ্গুল দিয়ে বল তাহলে ঘুরাইতে পারে। এখন সে যদি ছোট রান আপে একটু স্লোয়ারের মধ্যে ওই একই কাটারটা মারে, তার তাহলে অফ স্পিনই হয়ে যাবে। এই জন্যই পেসাররা মূলত অফ স্পিন করে থাকে। এবং ক্রিস ওকসও ওই দিন আপনি খেয়াল করবেন যে ক্রিস ওকসও কিন্তু মূলত ওই দিন অফ স্পিন করছে। তো এরকম ঘটনা মাশরাফির এর পরে যেটা হলো 2008 সালে মাশরাফি ইনজুরি নিয়ে খেললো এবং ওইবার মানে এবারের ঘটনাটা তো আসলে সবার মনে থাকা উচিত। 2008 সালে মাশরাফি ইনজুরি নিয়ে আবাহনীতে ক্যাপ্টেন্সি করলো এবং ওবার মূলত মাশরাফিকে নন প্লেইং ক্যাপ্টেনের মতো করে আবাহনী নিছিল যে অ্যাজ মাশরাফির ছোঁয়া থাকলে আবাহনী ভালো করতেছে। মাশরাফি তখন ন্যাশনাল টিমে ক্যাপ্টেন, কিন্তু ইনজুরিতে বারবার ইন আউট করতেছে, সাকিব দল সামলাচ্ছে বেশিরভাগ সময়। কিন্তু এই ইনজুরি অবস্থায়ও মাশরাফি আবাহনীতে খেললো এবং ক্যাপ্টেন্সি করলো। কিন্তু পুরো সিজন মাশরাফি পেস বল করার মতো ফিট ছিল না।
তার হাঁটুর যে অবস্থা ছিল তার পক্ষে দৌড়ায় এসে পেস বল করা সম্ভব ছিল না। ইনক্রেডিবলি মাশরাফি সিদ্ধান্ত নিল, মাশরাফিকে আবাহনী কর্তৃপক্ষ বলে দিল যে তুমি ওই 8-9 নম্বরের নামে ব্যাটে যা পারো তাই করো, বল করার মোটে দরকারই নাই, তাতেই আমাদের হবে, তুমি শুধু ক্যাপ্টেন্সি করো। ইনক্রেডিবলি মাশরাফি সিদ্ধান্ত নিল যে না, সে বল ছাড়বে না। সে পুরো সিজন বল করলো, প্রায় ম্যাচেই 10 ওভারের কোটা কমপ্লিট করলো এবং পুরোটা সিজন অফ স্পিন করলো। আপনার ইয়েটা মনে আছে, আলটিমেট রেজাল্টটা মনে আছে? মাশরাফি সম্ভবত 17 কি 18টা উইকেট পাইছিল ওই সিজনে, এবং ওই সিজনে আবাহনীর সে চ্যাম্পিয়ন করছিল। এবং একটা কথা স্পেশালি ওই সিজনটার কথা মনে পড়লে আমার খুব মনে পড়ে, সেটা হচ্ছে তখন বুলবুল ভাই সবে মাত্র রিটায়ার করার পরে কোচিং কোর্স শুরু করছেন। বুলবুল ভাই সম্ভবত ওইটা আবাহনীতে 3rd সিজন ছিল। তো বুলবুল ভাই টানা 3টা শিরোপা জিতছিলেন আবাহনীর হয়ে, সারা জীবন খেলছেন মোহামেডানের হয়ে, কোচিং ক্যারিয়ার শুরু করছিলেন আবাহনীর হয়ে, এবং আবাহনীতে টানা 3টা শিরোপা জিতে রিটায়ার করে চলে গেছেন দেশ ছেড়ে। সে বুলবুল ভাইয়ের কোচিং এর গল্প আরেক সময় বলবো। বুলবুল ভাই পরে আরো 2 সিজন আবাহনীর মেন্টর ছিলেন, সে 2 সিজনেও আবাহনী বেশ ভালো রেজাল্ট করছিল। তো ওইটা বুলবুল ভাইয়ের লাস্ট সিজন ছিল। একটা অবস্থায় এরকম দাঁড়াইছিল, মাশরাফির ফিটনেসের প্রসঙ্গে মনে পড়লো যে কোনো একটা ম্যাচে আবাহনীর 11 জন হচ্ছিল না। এই যে মাশরাফির ইনজুরি, সেই ম্যাচটা মারাত্মক, মাশরাফি মাঠে নামতে পারবে না, সব মিলে 7টা খেলোয়াড় ইনজুর্ড। পরিস্থিতি এরকম দাঁড়াইছিল, পরদিন মোহামেডানের সঙ্গে খেলা, আমি গেছিলাম আবাহনী মাঠে, আবাহনী ক্লাবে বুলবুল ভাইয়ের একটু রিয়াকশন নিতে। আবাহনী মোহামেডান ম্যাচ থাকলে তখনও পর্যন্ত আমরা একটু 2 দলের কোচ ক্যাপ্টেনের রিয়াকশন নিয়ে আলাদা আলাদা স্টোরি করতাম, একটা হাফ পাতার আয়োজন করতাম। তো বুলবুল ভাইরে জিজ্ঞেস করলাম যে কালকে 11 জন নামবে তো? কার কার যেন পরীক্ষাও ছিল, সেজন্য তাদেরকে ক্যাম্প থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। তো বুলবুল ভাই বলতেছেন যে 10 জনের হিসাব মিলাই ফেলছি, 10 জন ফিট আছে, 10 জন মাঠে নামবে। তারপরে আমারে বললেন যে শোনেন, আমি তো অফিসিয়ালি রিটায়ার করি নাই, তো আমি তো কিছু ব্যাটিং পারতাম নাকি, আপনি কি বলেন? আমি আর কি বলবো, বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন আমার জিজ্ঞেস করতেছে আমি তো ব্যাটিং পারতাম, তো বলতেছে দরকার হয় কালকে মাঠে নেমে যাবো। পরে অবশ্য বুলবুলের নামতে হয় নাই, কোনো ক্রমে 11 জন ম্যানেজ করে আবাহনী নামছিল এবং আবাহনী ওই বছরও চ্যাম্পিয়ন হয়েছিল। সেই বুলবুলের ম্যাজিক এবং মাশরাফির ওই অসামান্য ক্যাপ্টেন্সির সঙ্গে ওই অফ স্পিন বোলিং। তো যে প্রসঙ্গে ছিলাম, আবার ওই প্রসঙ্গে আসি যে পেসারদের স্পিনে আরেক বুকটা খুব দারুণ। এমনিতে ধরেন এই যে মৃত্যুঞ্জয় কদিন আগে এক ম্যাচে, ওই ম্যাচে পরিস্থিতি এমন ছিল যে ও পেস করতে পারতেছিল না, মাত্র ইনজুরি থেকে উঠে আসছে। মৃত্যুঞ্জয় দেখলাম এর মাঝে একটা ম্যাচে অফ স্পিন করছে। এছাড়া অনেকের কথাই আমার মনে পড়ে যে বিভিন্ন সময় ছোটখাটো ম্যাচে 2-1 ওভার করে করছে। সবচেয়ে ইন্টারেস্টিং পারফরমেন্স করছিল একবার সুজন ভাই যদিও কখনোই রিয়েল ফাস্ট বোলার ছিল না। সুজন ভাই, আমি বলি সবসময় যে ওই ডিবলি বোলিং এর একটা বাংলাদেশি সংস্করণ ছিল। আচ্ছা, আপনারা মাঝে কে যেন জানতে চাইছিলেন যে ডিবলি বোলিংটা কি। এটা আসলে এইভাবে এক বাক্যে বলবো না, এই ডিবলি বোলিং নিয়ে একটা পর্ব করব। এবং 90s 80s ডিবলি বোলিং কিভাবে সারা পৃথিবীতে প্রচন্ড প্রভাব বিস্তার করছিল সেটা মাথায় রাখবেন। শুধু বলি যে সৌরভ, ক্রিস গেইলস বা এই টাইপের খেলোয়াড়রা যে বোলিংটা করতেন, ওই যে ছোট ছোট রান আপে দৌড়ায় আসে, ছোট ছোট সুইং এবং কম পেসে যে বলটা, ওইটা ডিবলি বোলিং বলে। তো ডিবলি বোলিং নিয়ে একটা পর্ব করবো না একদিন, আমরা দেখবো যে 90s কি মারাত্মক একটা এফেক্টিভ ছিল ডিবলি বোলিং। তো সুজন ভাই অনেকটা ডিবলি বোলার ছিল, নট এ রিয়েল পেসার। তো রাজশাহীর বিপক্ষে সুজন ভাইয়ের একটা ম্যাচ ছিল, সুজন ভাই খেলতো ঢাকা মেট্রো ভার্সেস রাজশাহী রংপুরে ম্যাচ। সেই ম্যাচে সুজন ভাই খানিকক্ষণ পেস করার চেষ্টা করছে, দেখেন বাস্তবতা হচ্ছে সুজন ভাই তো খুব জোরে বল করে না, ফলে বল একদম ক্যারি করতেছে না, বল পড়ে কিপার যে পর্যন্ত দাঁড়ানো, মানে যদি ব্যাটসম্যানের ব্যাটে এজও হয় তাও কিপারের কাছে যাচ্ছে না, কিপার কিন্তু ক্লোজেই এসে দাঁড়াচ্ছে, তারপরেও সে পর্যন্ত যাচ্ছে না। তখন সুজন ভাই ঠিক করলো যে এইভাবে তাহলে সার্ভাইভ করবে কেমনে, উইকেট যাচ্ছে তাই। ভাই রংপুর গার্ডেনের উইকেট আমার মনে আছে, রংপুর গার্ডেনের উইকেটে বল পড়ে এই হাঁটু পর্যন্ত পৌঁছাইতো না, এমন উইকেট। তো ওই সময় সুজন ভাই ঠিক করলো যে অফ স্পিন করবে এবং 7 ওভার মনে হয় টানা অফ স্পিন করছিল, রাজশাহীর 5টা উইকেট তুলে নিয়েছিল। এবং সুজন ভাইয়ের ক্যারিয়ার সেরা বোলিং এর একটা হচ্ছে এইটা। তো 5 উইকেট 6 উইকেট পেসাররা স্পিন বোলিং করে নিচ্ছে, ফলে পেসারদের স্পিন বোলিং এর একটা হিস্ট্রি তো আছেই, সারা পৃথিবীতেই আছে। ওই যে বললাম জাভাগাল সিনাত একটা
সিজনে বেশ লম্বা স্প্রিন্টে স্পিন করছিলেন। কিন্তু শুরুতে যেটা বলবো কথা দিছিলাম যে যেসব বড় বড় স্পিনার ক্যারিয়ার শুরু করছিলেন পেসার হিসাবে, আমাদের সাকিবও একেবারে শুরুতে পেস বোলিং করতো। তবে ওইটার আমি গুরুত্ব দিতে চাই না, যে ও যে বয়সের কথা বলতেছি ওই 3-4 থাকা অবস্থায়, ক্লাস 3-4 থাকা অবস্থায় সবাই আসলে পেসও করে স্পিনও করে, ওইটাতে কিছু যায় আসে না। কিন্তু একদম ফর্মাল ক্রিকেটে পেস বোলার হিসাবে শুরু করে পরে স্পিনার হয়ে যাওয়ার সংখ্যাও কম না। ধরেন মুত্তিয়ামুর আলী, ধরেন রবিচন্দ্রন অশ্বিন, তারপরে কার কথা বলবো, এরকম বেশ কয়েকজন নাম করা স্পিনার আছেন যারা ক্যারিয়ার শুরু করছিলেন পেসার হিসেবে, পরবর্তীকালে সার্ভাইভ করতে না পারে। ও আচ্ছা, আজাজ প্যাটেল তো সবচেয়ে বড় উদাহরণ। আজাজ প্যাটেল ভালো পেসার ছিলেন, কিন্তু মূলত বেশি লম্বা না, কোচদের এই সমালোচনার কারণে স্পিন শুরু করেন, এবং তাতে আলটিমেটলি ভালো হয়েছে যে একটা আরেকবার আমরা 10 of 10 দেখতে পারছি আজাজ প্যাটেল স্পিন করায়। তো কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং গল্পটা আমাদের দেশের, সেটা হচ্ছে একজন স্পিনার, মানে একজন পেসার আপনার দেশের প্রথম প্রিমিয়ার লিগের খেলা চলা অবস্থায় ম্যাচের মাঝখানে হঠাৎ করে স্পিনার হয়ে গেছিলেন। সে কে? আমাদের রফিক ভাই। আমাদের রফিক ভাই বাংলাদেশের সর্বকালের সেরা স্পিনার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি কারো সন্দেহ থাকে আসেন আমি একটু তর্ক করে বুঝাই দিব, আর নিতান্ত না হলে ইউটিউবে দিয়ে একটা ভিডিও দেখে নিন। রফিক ভাইয়ের ধারে কাছেও বাকিরা কেউ নাই। উইথ ডিউ রেসপেক্ট টু রাজ্জাক, সাকিব, তাইজুল বা এই যারা আছে সবার প্রতি রেসপেক্ট থাকলো, কিন্তু রফিক ভাইয়ের ধারে কাছে এরা কেউ নাই। কিন্তু রফিক ভাই কেমন করে স্পিনার হলো? রফিক ভাই হচ্ছে তখন বাংলাদেশ বিমানের হয়ে খেলে। রফিক ভাইয়ের রোলটা হচ্ছে যে লোয়ার মিডল অর্ডারে গিয়ে মারকুটে ব্যাটিং করবে এবং মিডিয়াম পেস বোলিং করবে, এই হচ্ছে রফিক ভাইয়ের রোল। সেটা রফিক ভাইয়ের প্রিমিয়ার লিগে, তখন ফার্স্ট ডিভিশন, তখনও প্রিমিয়ার লিগ নাম হয় নাই, তখন ফার্স্ট ডিভিশনে রফিক ভাইয়ের ওটা ফার্স্ট সিজন। ও এই সময় রফিক ভাই কিন্তু পেস বোলার হিসেবে খুব একটা সাকসেস পাচ্ছিল না। যে কোনো দিন ফার্স্ট 11 থেকে বাদ পড়ে যাইতে পারে এবং তারা টিম পাওয়া কষ্ট হইতে পারে। এরকম একটা সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্সের বিমানের, বিমানই তো বলছে, বাংলাদেশ বিমানের হয়ে খেলতেছিল রফিক ভাই। বিমানের প্র্যাকটিস চলতেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তো সে একটু টায়ার্ড, দীর্ঘক্ষণ ব্যাটিং বোলিং নেটে করে বিমানের হয়ে সেবার খেলতে আসছেন হচ্ছে ওয়াসিম হায়দার, পাকিস্তানের। তো ওয়াসিম হায়দার নক করতেছেন, বল করার মতো কাউরে পাচ্ছেন না। রফিক ভাইরে বলছেন যে রফিক তোরা বল ডালো। রফিক ভাই বলছে যে আমি টায়ার্ড, আমি আর এখন বল করতে পারবো না, দেখো অন্য কেউ পারে কিনা। দেখেন তখন নেটে কিন্তু এরকম বোলার আনার এত বিলাসিতা ক্লাবগুলো ছিল না, যে নেটে এক গাদা বোলার আনে তাদের দিনে 100-150 টাকা করে দেওয়া, একবেলা খাওয়া দেওয়া, ক্লাবগুলোর এত সামর্থ্য ছিল না। ফলে টিমের বোলারদেরই আসলে নেট বোলিং এর কাজ করতে হতো। আর নেট বোলিং আপনারা যদি কেউ নেটে কখনো যান তাহলে বুঝবেন যে নেট বোলিং কিন্তু খুব কষ্টকর কাজ। সারাদিন আপনাকে ওভারের পর ওভার, বলের পর বল করতে হবে। নেট বোলার এই জন্য আলাদা করে লাগে, তখন ছিল না। কেউ বল করতে রাজি হচ্ছে না, ওদিকে ওয়াসিম হায়দারের ব্যাটিং প্র্যাকটিসও হচ্ছে না। কি করবে তখন? ওয়াসিম হায়দার রফিক ভাইরে বললো যে তো রফিক তুমি স্পিন ডালো। রফিক ভাই বলতেছে আমি স্পিন পারি না। বলে ডালো না। রফিক ভাই ও বিরক্তি ভরে আয়সা বাহাতে একটা ডেলিভারি করছে, পাশ করে পড়ে একবারে ওয়াসিম হায়দারের মিডল স্টাম্প যায়। ওয়াসিম হায়দার বললো ইয়ে তুমি কে কিয়া? রফিক ভাই বললো কে কিয়া? বললো ফিরছে ডালো। আবার ডালছে, আবার ওই একই রকম টাক। তারপরে রফিক ভাই তারে, ওয়াসিম হায়দার তারে দিয়ে দীর্ঘক্ষণ ইয়ে করাইছে, স্পিন বোলিং করাইছে। সেটা যত না নিজের ব্যাটিং এর সাথে তার মাথায় ছিল অন্য প্ল্যান, যে রফিক ভাইরে সে স্পিনার হিসাবে দেখতে চায়, যে স্পিনার হিসাবে, এবং সে দেখতেছে যে এই লোক পেসার হিসাবে যা তার 10 গুণ ভালো স্পিনার হিসাবে। কিন্তু ব্যাপারটা নিয়ে সে আর উচ্চবাচ্য করে নাই। পরদিন ম্যাচ চলতেছে, ম্যাচে খুব ক্রুশিয়ালি মোহামেডানের একটা জুটি জমে গেছে, এবং সম্ভবত 2 শ্রীলঙ্কান ব্যাটসম্যান, খুব নাম করা 2 শ্রীলঙ্কান ব্যাটসম্যান, আমি নাম ভুলে গেছি, নামটা খুব জরুরি না, কিন্তু বেশ প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। জুটি জমে গেছে। রফিক ভাই 3 ওভার বল করে ফেলছে, কিন্তু 10 ওভারের। তখন কে বল করবে এটা নিয়ে খুব আলোচনা চলতেছে। ওয়াসিম হায়দার বললো যে বল করবে রফিক। রফিক তো আগের 3 ওভারে পিটুনি খেয়ে গেছে, কেউ রাজি হচ্ছে না। তো বললো রফিক বল করবে, কথা শুনেন, কিন্তু সে স্পিন করবে। সবাই মাঠে তাজ্জব, বাংলাদেশ বিমান পারলে ওয়াসিম হায়দার মারে। বলতেছে আমার কথা শুনেন, একটা ওভার বল করতে দেন ওরে স্পিন, দেখেন কি হয়। ফার্স্ট ওভারেই রফিক ভাই 1 উইকেট তুলে নিল, এবং কোনো রান না, মেডেন উইকেট। রফিক ভাই সেই বাহাতি স্পিন শুরু করলো। ওই ম্যাচে রফিক ভাই 3 উইকেট পাইলো। সম্ভবত বাকি 7 ওভারে সে 12 কি 13 রান দিছিল।
এইরকম একটা কৃপণ বোলিং এবং সঙ্গে 3 উইকেট, এই যে রফিক ভাইয়ের ক্যারিয়ার বদলে গেল। রফিক ভাই ঢাকা লিগে শুরু করে রফিক ভাই স্পিনার হলো ম্যাচ চলা অবস্থায়, এবং সেই রফিক ভাই সর্বকালের সেরা স্পিনারদের তালিকায় নাম লেখালো। অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি রফিক ভাই যদি ফুল ক্যারিয়ার পাইতো ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবং 2 ইনিংস বল করার সুযোগ পেত, তাহলে রফিক ভাই সর্বকালের সেরাদের তালিকায় নাম থাকতো তার। তো যাই হোক, সেসব আফসোস পরের কথা। এই হচ্ছে আমাদের গল্প, পেসার থেকে স্পিনারের গল্প করতেছিলাম। তো মনে হয় একটু মজা পাওয়ার কথা, বেশ কিছু নস্টালজিক গল্প বললাম। বিশেষ করে খুলনায় মাশরাফির ওই বোলিংটা তো সহজে বলার না। মানে ওই ম্যাচের পর অনেক নাটকীয় সব ঘটনা বলছিল, সব তো আর বলা যায় না। ওই ম্যাচে ওই ম্যাচের পরে রাতের বেলায় যাক, সেসব স্মৃতিচারণ করে কি হবে। রানা তখন রানা বেঁচে ছিল। তো যাই হোক, সবার প্রতি শুভেচ্ছা থাকলো, ভালোবাসা থাকলো। এরকম গল্প রানারে নিয়ে একদিন অন্তত আলাদা করে গল্প করব। খুলনায় কিরকম মজা করতাম আমরা কাভার করতে গেলে, বা এমনিতে আমি বাগেরহাটের ছেলে, তো ফলে খুলনা টিমটার সঙ্গে অন্যরকম একটা বন্ডিং ছিল, সেগুলো একদিন বলবো। সবাই ভালো থাকবেন।